একবার ভেবে দেখুন তো, বাংলাদেশে ক্ষমতার পালাবদল কেন শান্তিপূর্ণ হয় না? কেন রাজনৈতিক পট পরিবর্তনের জন্য বারবার অশান্ত হয় পরিবেশ, কাঁপে রাজপথ, আর দরকার হয় গণ আন্দোলন? দুজন রাষ্ট্রপতি নিহত হয়েছেন, কয়েকজনকে সরানো হয়েছে কৌশলে। একজন রাষ্ট্রপতির পতন ঘটেছে গণ অভ্যুত্থানে, একজন প্রধানমন্ত্রীর ক্ষমতা হস্তান্তরের সময় দেশ জুড়ে তৈরি হয় তীব্র রাজনৈতিক অস্থিরতা। আর সবশেষে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে বিদেশে আশ্রয় নিয়েছেন আরেক সাবেক প্রধানমন্ত্রী। বাংলাদেশে যেন রেওয়াজ গড়ে উঠেছে যে ক্ষমতা হারানো মানেই পরাজিত পক্ষের জন্য তীব্র অনিশ্চয়তা, আইনি হয়রানি, কারাবরণ, সম্পত্তি হারানো, বাড়িঘরে হামলা, রাজনীতি থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা, এমনকি কখনো কখনো প্রাণ হারানোর ভয়। তাহলে কি রাজনীতির মাঠ থেকে হারিয়ে গেছে সহনশীলতা? ভিন্ন মতকে প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, বরং শত্রু হিসেবে দেখার সংস্কৃতি গড়ে উঠেছে? ক্ষমতা হারানো মানেই কি সব হারানো? এসব প্রশ্নের উত্তর খুঁজব। সঙ্গে আছি আমি, আহারার হোসেন। এই ব্যক্তির নাম এমদাদুল হক ইমদু। এই ব্যক্তি ছিলেন অত্যন্ত বিতর্কিত। একসময় গাজীপুর জেলার কালীগঞ্জ থানায় জাসদ গণবাহিনীর ডেপুটি কমান্ডার ছিলেন। পরে ক্ষমতার পালাবদলে ইমদু যোগ দেন বিএনপিতে। ঢাকা ও গাজীপুর জুড়ে তার বিরুদ্ধে ছিল নানা অপকর্মের অভিযোগ। এই ইমদুর গ্রেপ্তার ঘিরে এমন এক ঘটনা ঘটে যার অভিঘাতে বাংলাদেশের একজন রাষ্ট্রপতিকে ক্ষমতা ছাড়তে হয়েছিল। কারণ ওই গ্রেপ্তার শুধু একজন অপরাধীকেই আটক নয়, সেটি ছিল রাষ্ট্র ক্ষমতার অন্দরমহলের এক সুপরিকল্পিত নাটকের মঞ্চায়ন। গবেষক ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন পুরো ঘটনাটি ছিল এমনভাবে সাজানো, এমন নিখুঁতভাবে যার স্ক্রিপ্ট লেখা হয়েছিল, যার শেষ পরিণতি তখন পর্যন্ত কেউ কল্পনাও করতে পারেননি। 1982 সালের 8ই ফেব্রুয়ারি বাংলাদেশে তখন যুব উন্নয়ন মন্ত্রী হিসেবে কাজ করছেন আবুল কাশেম। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সাবসেক্টর কমান্ডার এবং যুব দলের প্রতিষ্ঠাতা সভাপতি। মিন্টো রোডের মন্ত্রীপাড়ায় সরকারি বাসভবনে বসবাস করতেন আবুল কাশেম। সেদিন ভোরবেলায় হঠাৎ করেই তার সরকারি বাড়ি ঘিরে ফেলে বিপুল সংখ্যক পুলিশ। ক্ষমতাসীন দলেরই একজন মন্ত্রীর বাড়ি পুলিশ কিভাবে ঘিরে ফেলবে? এই দৃশ্য স্বাভাবিকভাবেই দেশ জুড়ে তীব্র কৌতূহল ও উৎকণ্ঠার জন্ম দেয়। সে সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন ডাক্তার এম মতিন। একই মন্ত্রিসভায় থাকলেও আবুল কাশেমের সঙ্গে তার রাজনৈতিক দূরত্ব ছিল প্রকাশ্য। এই দূরত্বই পরিণত হয় রাজনৈতিক ষড়যন্ত্রে। প্রতিপক্ষকে ফাঁসাতেই স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত সূক্ষ্ম কৌশলে ছক কষেছিলেন। শেষ পর্যন্ত আবুল কাশেমের সরকারি বাসা থেকেই গ্রেপ্তার করা হয় এমদাদুল হক ইমদুকে। এই একটি গ্রেপ্তারি বদলে দেয় ক্ষমতার ভারসাম্য। যুবমন্ত্রী আবুল কাশেমের বিরুদ্ধে ইমদুকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ ওঠে। তখন রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার। মন্ত্রীর বাসায় সন্ত্রাসীর আস্তানা সামনে চলে আসায় চরম বিব্রতকর অবস্থায় পড়েন তিনি। প্রকাশ্যে এসে পড়ে মন্ত্রিসভার ভেতরের কোন্দল। আর সেই কোন্দলের ঢেউ আঘাত হানে রাষ্ট্রপতির চেয়ারকেই। বলা যায় একজন ব্যক্তির গ্রেপ্তারেই বেজে ওঠে রাষ্ট্রপতি সাত্তারের বিদায় ঘণ্টা। বিএনপি সময় অসময় রাজনৈতিক ইতিহাসের গবেষক মহিউদ্দিন আহমেদের এই বইতে উঠে এসেছে সেই ঘটনা। তিনি লিখেছেন, যুব উন্নয়ন মন্ত্রী আবুল কাশেমের সরকারি বাসা থেকে ইমদুকে গ্রেপ্তার করা হয়। কাশেমের বিরুদ্ধে প্রশ্রয় দেওয়ার অভিযোগ ওঠে। রাষ্ট্রপতি সাত্তার খুব বিব্রত হন। এটা ছিল সাত্তারের মন্ত্রিসভার মধ্যকার কোন্দলের একটি প্রকাশ। ওই সময় একটি প্রচার ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী ডাক্তার এম মতিন ঘটনাটি সাজিয়ে প্রতিপক্ষ গ্রুপের কাশেমকে ফাঁসিয়ে দেন। কিন্তু প্রশ্ন ওঠে, কেন যুবমন্ত্রী আবুল কাশেমকে ফাঁসাতে ছক কষেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মতিন? আর কেন একটি গ্রেপ্তার এত বড় রাজনৈতিক ভূমিকম্প ডেকে আনলো? এসব প্রশ্নের উত্তর জানতে ফিরে যেতে হবে তখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে। আর সেই প্রেক্ষাপট বুঝতে হলে প্রথমেই জানতে হবে কিভাবে বিচারপতি সাত্তার রাষ্ট্রপতি হয়েছিলেন। 1981 সালের 30 মে ভোরবেলা চট্টগ্রাম সার্কিট হাউস। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নেমে আসে এক রক্তাক্ত ভোর। বিদ্রোহী একদল সেনার গুলিতে নিহত হন তখনকার রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। দলীয় কার্যক্রমে চট্টগ্রাম গিয়েছিলেন তিনি। বিএনপির ভেতরে তখন তীব্র অস্থিরতা। একের পর এক বৈঠক করেন নেতাকর্মীদের সঙ্গে। গভীর রাতে বিশ্রামে যান তিনি, কিন্তু ভোরবেলায় তার ঘুম ভাঙে প্রচন্ড গোলাগুলির শব্দে। চট্টগ্রামের
তৎকালীন জেলা প্রশাসক ছিলেন জিয়াউদ্দিন এম চৌধুরী। পুলিশ শব্দে জেগে ওঠেন তিনি, ছুটে যান সার্কিট হাউসে। সেখানেই তিনি দেখতে পান মেঝেতে পড়ে রয়েছে জিয়াউর রহমানের নিথর দেহ। এই মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। 1975 সালের 15ই অগাস্ট থেকে বাংলাদেশ আটকা পড়ে যায় এক ভয়ঙ্কর রাজনৈতিক ঘূর্ণাবর্তে। একের পর এক সামরিক অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান, দ্রুত ক্ষমতা বদল, এই বিশৃঙ্খলার মধ্যে উত্থান ঘটে জিয়াউর রহমানের। অস্থিরতার ভেতর থেকেই তিনি ক্ষমতার কেন্দ্রে পৌঁছান। জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালীন বিচারপতি আব্দুস সাত্তার ছিলেন উপরাষ্ট্রপতি। জিয়ার মৃত্যুর পর তিনি প্রথমে হন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, পরে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতির দায়িত্ব নেন। কিন্তু রাষ্ট্র পরিচালনা সাত্তারের জন্য সহজ ছিল না, কারণ ক্ষমতার আর একটা কেন্দ্র তখন স্পষ্ট হয়ে উঠছিল, এইচ.এম. এরশাদ। জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর সেনা প্রধান হয়েছিলেন তিনি। এরপরই ধীরে ধীরে ক্ষমতার কেন্দ্রে আবির্ভূত হতে থাকেন এরশাদ। রাষ্ট্রপতি হিসেবে সাত্তার যেন ব্যর্থ হন, এমন পরিস্থিতি তৈরি করতে একের পর এক নিখুঁত, হিসেবি ও অব্যর্থ কৌশল নেন এরশাদ। সাত্তারের চারপাশে তৈরি হতে থাকে অকার্যকারিতার বলয়। সেই ফাঁদে ধীরে ধীরে আটকে পড়েন তিনি। আর ঠিক তখনই ক্ষমতার সিঁড়ি বেয়ে দ্রুত উপরে উঠতে থাকেন এরশাদ। কিছুদিনের মধ্যেই রাষ্ট্রপতি ও সেনা প্রধানের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। ক্ষমতার ভরকেন্দ্র স্পষ্টভাবে ভাগ হয়ে যায়। একদিকে বঙ্গভবন, অন্যদিকে সেনানিবাস। রাজনৈতিক আমলা, সাংবাদিক সবাই দুই বলয়ে ভাগ হয়ে পড়েন। এই সময়েই এরশাদ নতুন এক তত্ত্ব ছড়িয়ে দেন: দেশ পরিচালনায় সামরিক বাহিনীর সাংবিধানিক ভূমিকা থাকা প্রয়োজন। দ্য গার্ডিয়ান, যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম, 1981 সালের অক্টোবরে এরশাদের একটি সাক্ষাৎকার প্রকাশ করে পত্রিকাটি। সেখানেও তিনি একই যুক্তি তুলে ধরেন যে রাষ্ট্রের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনীর রাজনৈতিক ভূমিকা অপরিহার্য। 1981 সালের 20 নভেম্বর নির্বাচনের পর বিচারপতি সাত্তার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির শপথ নেন। এর অল্প সময়ের মধ্যেই সেনানিবাসে কয়েকজন প্রভাবশালী সম্পাদককে আমন্ত্রণ জানান এরশাদ। বার্তা ছিল স্পষ্ট: ক্ষমতার আসল ঠিকানা কোথায়। এরপর দ্রুত বিভক্ত হতে শুরু করে সাত্তারের মন্ত্রিসভা। একটি অংশ রাষ্ট্রপতির পাশে, আরেকটি অংশ সেনাপ্রধানের বলয়। বিএনপির ভেতরে শুরু হয় প্রকাশ্য দলাদলি। যুবমন্ত্রী কাশেম রাষ্ট্রপতির পক্ষে, আর স্বরাষ্ট্রমন্ত্রী মতিন এরশাদের পক্ষে। এই মুহূর্তেই মন্ত্রীর বাসভবন থেকে গ্রেপ্তার করা হয় বিতর্কিত চরিত্র এমদাদুল হক ইন্দুকে। তখনকার পত্রিকাগুলোতে ইন্দুর নানা অপরাধের লোমহর্ষক বর্ণনা ছাপা হতে থাকে। এর সরাসরি অভিঘাত পড়ে রাষ্ট্রপতির ওপর। বিচারপতি সাত্তারের গ্রহণযোগ্যতা একেবারে ম্লান হয়ে যায়। রাষ্ট্র যেন নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে, এই বয়ান দ্রুত প্রতিষ্ঠা পেতে থাকে পরিকল্পিতভাবে। আর ঠিক তখনই রাষ্ট্রপতিকে চেপে ধরে সেনাবাহিনী। কয়েকজন সিনিয়র সামরিক কর্মকর্তা বঙ্গভবনে যান। আব্দুস সাত্তারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয় ক্ষমতা ছাড়তে হবে। 1982 সালের 24শে মার্চ ভোরবেলা বাংলাদেশে সামরিক বাহিনী সরাসরি ক্ষমতা দখল করে। হুসেইন মোহাম্মদ এরশাদ নিজেকে ঘোষণা করেন প্রধান সামরিক আইন প্রশাসক। এক ভাষণে তিনি বলেন, জনগণের ডাকে সাড়া দিতে হইয়াছে, ইহা ছাড়া জাতির সামনে আর কোনো বিকল্প ছিল না। এভাবেই ক্ষমতার কেন্দ্র থেকে করুণ বিদায় ঘটে সাত্তারের, উত্থান হয় এরশাদের। এরপর শুরু হয় টানা 9 বছরের স্বৈরশাসন। সামরিক বুটের ছায়ায় রাষ্ট্র চলে যায় দীর্ঘ সময়ের জন্য। শেষ পর্যন্ত সেই শাসনের পতন ঘটে গণ অভ্যুত্থানের তোড়ে। এভাবেই বন্দুক, কু আর রাতের অন্ধকারে ক্ষমতা দখলের দীর্ঘ অধ্যায়ের পর রাজপথ আবার ফিরে আসে ইতিহাসের কেন্দ্রে। অস্ত্র দিয়ে ক্ষমতা বদল নয়, রাজপথে গণমানুষের আন্দোলনই হয়ে ওঠে ক্ষমতার পালাবদলের প্রধান শক্তি। 1990 সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সরকার কিংবা রাষ্ট্রপ্রধানদের সরিয়ে দেওয়ার পথ ছিল মূলত তিনটি: হত্যাকাণ্ড, সামরিক অভ্যুত্থান অথবা সূক্ষ্ম রাজনৈতিক কৌশল। কিন্তু 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ধারায় আসে এক মৌলিক পরিবর্তন। তখন থেকে ক্ষমতা পরিবর্তনের প্রধান উপায় হয়ে ওঠে রাজপথ, জনগণের সম্মিলিত অংশগ্রহণের আন্দোলন। 90 থেকে 24-এর গণ অভ্যুত্থান, উত্তাল সেই দিনগুলোর কথায় আমরা ফিরব। তার আগে ফিরে যেতে হবে আরো পেছনে, একটি এমন ঘটনার দিকে যেখানে একজন মানুষকে কার্যত জোর করে রাষ্ট্রপতি বানানো হয়েছিল। এই ব্যক্তির নাম বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। তিনি ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি। এক গভীর রাতে তাকে
বাড়ি থেকে তুলে এনে বসানো হয় রাষ্ট্রপতির আসনে। ১.৫ বছরের মতো তিনি ছিলেন সেই পদে। কিন্তু প্রশ্ন হলো, কোন প্রেক্ষাপটে, কোন শক্তির ইচ্ছায় সায়েমকে এভাবে রাষ্ট্রপতি বানানো হয়েছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে যেতে হবে বাংলাদেশের ইতিহাসের একেবারে অন্ধকারতম এক অধ্যায়ে। খন্দকার মোশতাক আহমেদ। মাত্র ২.৫ মাসের জন্য তিনি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। সময়টা অল্প হলেও ইতিহাসে তার নাম জড়িয়ে আছে এক কালো অধ্যায়ের সঙ্গে। আগে তিনি ছিলেন শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভার বাণিজ্যমন্ত্রী এবং মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ভোরবেলা ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি, এই বাড়িতে থাকতেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। সেদিন বিদ্রোহী কয়েকজন সেনা কর্মকর্তা ও জওয়ানদের হাতে তিনি সপরিবারে নিহত হন। এই হত্যাকাণ্ডের কয়েক ঘন্টার মধ্যেই বিদ্রোহী সেনা কর্মকর্তারা খন্দকার মোশতাককে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন। ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিহত হন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় ৪ জন নেতা, যাদের মধ্যে ছিলেন একজন সাবেক উপরাষ্ট্রপতি এবং ২ জন সাবেক প্রধানমন্ত্রী। এই নৃশংস হত্যাকাণ্ডের পর মোশতাকের বিদায় প্রায় নিশ্চিত হয়ে যায়। ওই সময়ে আবির্ভাব ঘটে জেনারেল খালেদ মোশাররফের। সেনাবাহিনীর ভেতরে এক অভ্যুত্থানের মাধ্যমে তিনি স্বল্প সময়ের জন্য ক্ষমতার কেন্দ্রে আসেন। ৪ঠা নভেম্বর সন্ধ্যায় খালেদ মোশাররফকে সেনাবাহিনীর চিফ অফ স্টাফ নিয়োগ দেন মোশতাক এবং পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করেন। কিন্তু সেই রাতেই পুরোপুরি বদলে যায় দৃশ্যপট। মোশতাককে পদত্যাগপত্রে সই করতে বাধ্য করা হয়। বঙ্গভবনে তাকে কার্যত গৃহবন্দী করে রাখা হয়। পরেও তিনি একাধিকবার কারাবন্দী হন। মুক্তি পেয়ে রাজনীতিতে ফেরার চেষ্টা করলেও জনগণের কাছ থেকে কোনো সাড়া তিনি পাননি। মোশতাককে সরানোর পরই আসে ইতিহাসের সেই বিস্ময়কর অধ্যায়, বিচারপতি সায়েমকে বাড়ি থেকে তুলে এনে রাষ্ট্রপতি বানানো। এই ঘটনার প্রত্যক্ষ বর্ণনা দিয়েছেন মওদুদ আহমেদ। তিনি এমন একজন রাজনীতিক যিনি জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া ৩ সরকারের সময়ই উপপ্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি ও আইনমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার লেখা বইগুলো বাংলাদেশের ক্ষমতার রাজনীতির অন্দরমহলের মূল্যবান দলিল। এই বইতে তিনি লিখেছেন, ৫ই নভেম্বর মধ্যরাতে মোশতাক তার ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন। বিদায়ের আগে তিনি একটি সামরিক আইন অধ্যাদেশে স্বাক্ষর করে যান। এই অধ্যাদেশে বলা হয়, রাষ্ট্রপতি তার উত্তরসূরি নিয়োগ করে পদত্যাগ করতে পারবেন। সঙ্গে সঙ্গে খালেদ এবং তার অফিসাররা কোনো পূর্ব ঘোষণা ছাড়াই মধ্যরাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি AM সায়েমকে বাড়ি থেকে তুলে নিয়ে আসেন এবং পরদিন তাকে দেশের নয়া রাষ্ট্রপতি হিসেবে অধিষ্ঠিত করেন। এভাবে বিচারপতি সায়েম রাষ্ট্রপতি হয়েছিলেন জনমতে নয়, অস্ত্রের ছায়ায়। কিন্তু এই ব্যবস্থাও দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র কয়েক মাসের মধ্যেই জিয়াউর রহমানের হাতে ক্ষমতা ছাড়তে বাধ্য হন সায়েম। নীরবে, প্রায় অদৃশ্যভাবে তিনি সরে যান ক্ষমতার মঞ্চ থেকে। এই তরুণের নাম ডাক্তার শামসুল আলম মিলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বরটির নামকরণ করা হয়েছে এই ব্যক্তির নামে। ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক ছিলেন তিনি। এরশাদ বিরোধী গণ অভ্যুত্থানে তিনি ছিলেন একেবারে সামনের কাতারের একজন নেতা। ১৯৯০ সালের ২৭শে নভেম্বর এরশাদ পতনের আন্দোলন তখন আর দাবির মধ্যে সীমাবদ্ধ নয়, তা পরিণত হয়েছে এক বিস্ফোরণে। বিএনপি, আওয়ামী লীগ ও বামপন্থীরা আলাদা আলাদা জোটে থাকলেও লক্ষ্যে তারা এক, এরশাদের বিদায় চাই। সেদিন ডাক্তার মিলন রিকশায় চড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে যাচ্ছিলেন। রাজপথ তখন উত্তাল। হঠাৎ করেই এরশাদপন্থী সশস্ত্র দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন ডাক্তার মিলন। ঢাকা মেডিকেলেই নেওয়া হয় তাকে, সেখানেই মৃত্যু হয় তার। কিন্তু মিলনের মৃত্যু নিস্তব্ধতা আনেনি, এটি ছিল বারুদ, যা বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়ে সারা দেশে। একটি মৃত্যু হাজারো কণ্ঠে রূপ নেয়, শোক পরিণত হয় ক্ষোভে, ভয় বদলে যায় দৃঢ়তায়। ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে প্রতিবাদের কেন্দ্র। সারা দেশে ছড়িয়ে পড়ে আগুনের মতো ক্ষোভ। মানুষ জেগে ওঠে প্রবল গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে। মাত্র কয়েকদিনের ব্যবধানে ভেঙে পড়ে স্বৈরশাসনের ভিত। রাজপথের চাপে ক্ষমতা ছাড়তে বাধ্য হন স্বৈরশাসক এরশাদ। গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় তাকে। বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। এরশাদের পতনের পর এক গভীর রাজনৈতিক শূন্যতায় তাকেই তুলে আনা হয় অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে। দায়িত্ব নেওয়ার পর তিনি দ্রুততম সময়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথে দেশকে এগিয়ে নেন।
1991 সালের 11 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। কিছু সীমাবদ্ধতা ও বিতর্ক থাকলেও স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এটি ছিল প্রথম নির্বাচন যেটিকে ব্যাপকভাবে অবাধ ও গ্রহণযোগ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি প্রধান জোট, আর দুই জোটের নেতৃত্বেই ছিলেন দুজন নারী। ভোটের ফলাফলের পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শপথ নেন স্বাধীন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে। এরপর একটি গণভোটের মাধ্যমে দেশে পুনর্বহাল করা হয় সংসদীয় শাসন ব্যবস্থা। সংসদীয় যাত্রার শুরুতে মনে হয়েছিল হয়তো এবার বাংলাদেশ রাজনৈতিক স্থিতিশীলতার পথেই হাঁটবে, হয়তো ভোটের মাধ্যমেই জনগণ তাদের প্রতিনিধি বেছে নিতে পারবে। কিন্তু সেই আশার আলো নিভতে খুব বেশি সময় লাগেনি। দ্রুতই দেশে ফিরে আসে রাজনৈতিক অস্থিরতা। সংঘাত এতটাই তীব্র হয়ে ওঠে যে তা কেবল রাজনীতিতেই সীমাবদ্ধ থাকে না, নাড়িয়ে দেয় অর্থনীতির ভিত। এই অস্থিরতার সবচাইতে বড় বিস্ফোরণ ঘটে 1994 সালের 20 মার্চ, মাগুরা 2 আসনের উপনির্বাচন। এটি একটি আসনের উপনির্বাচন হলেও গুরুত্বের বিবেচনায় হয়ে ওঠে যেন প্রতীকী জাতীয় নির্বাচন। উপনির্বাচনের তাৎপর্য বোঝা যায় সেখানে যাওয়া ভিআইপিদের তালিকা দেখলেই। ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে লেখা হয়, খোদ বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা, সরকার দলীয় একাধিক মন্ত্রী, সংসদ সদস্য সহ প্রায় 80 জন ভিআইপি এই নির্বাচনকে কেন্দ্র করে মাগুরা সফর করেছেন বলে সে সময়কার পত্রপত্রিকার খবরে প্রকাশিত হয়। এই নির্বাচনই স্পষ্ট করে দেয় বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের দুর্বলতা। মাত্র 3 বছর আগে যাত্রা শুরু করা গণতান্ত্রিক ব্যবস্থার উপর বিরোধী দলগুলোর আস্থা দ্রুত ভেঙে পড়ে। মাগুরার উপনির্বাচনের পরপরই সামনে আসে এক নতুন রাজনৈতিক দাবি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। বিরোধী দলগুলো এই ইস্যুতে এককাট্টা হয়। 1994 সালের 27 মার্চ জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াত ইসলামী যৌথ সংবাদ সম্মেলন করে ঘোষণা করা হয় তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা। কিন্তু বিএনপি এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে। বিরোধী দলগুলো সরকারকে দাবি মানার জন্য 1 মাসের আলটিমেটাম দেয়। দাবি মানা না হলে আন্দোলনের ঘোষণা আসে। এরপর ইতিহাসে ঘটে যায় এক নজিরবিহীন ঘটনা। 1994 সালের 28 ডিসেম্বর আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর 147 জন সংসদ সদস্য একযোগে সংসদ থেকে পদত্যাগ করেন। রাজনৈতিক পরিস্থিতি দ্রুত ঘোলাটে হয়ে ওঠে, সহিংসতা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। হরতাল, অবরোধ। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী 1994 সালের ডিসেম্বর থেকে 1996 সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে মোট 81 দিন হরতাল পালিত হয়। অসহযোগ আন্দোলনে কার্যত অচল হয়ে পড়ে পুরো দেশ। একসময় ঐক্যবদ্ধ গণ আন্দোলনের মাধ্যমে দীর্ঘ সামরিক শাসনের অবসান ঘটিয়ে দেশে ফিরে এসেছিল গণতান্ত্রিক ব্যবস্থা, কিন্তু সেই গণতন্ত্রই হোঁচট খেতে থাকে। এজন্য আস্থার সংকট, সংঘাতের রাজনীতি এবং ক্ষমতার অনমনীয় লড়াইকেই দায়ী করেন গবেষকরা। 15 জানুয়ারি 1996 ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন। যথারীতি ভোট বয়কট করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াত। ওই নির্বাচনে বিএনপি পায় 289টি আসন। ওই সরকারের মেয়াদ ছিল মাত্র 12 দিন। এই 12 দিনে সংসদে একটি আইন পাশ হয়, সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়। এই ব্যক্তি হলেন বিচারপতি হাবিবুর রহমান, আর এই ব্যক্তি হলেন বিচারপতি লতিফুর রহমান। দুজনেই ছিলেন দুটি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত হলে প্রথম প্রধান উপদেষ্টা হন বিচারপতি হাবিবুর রহমান, আর 2001 সালে প্রধান উপদেষ্টা হন বিচারপতি লতিফুর রহমান। বাংলাদেশে প্রতিদ্বন্দ্বিতামূলক ভোটের মাধ্যমে পরপর 2 বার ক্ষমতা হস্তান্তর হয়েছিল এই 2 ভোটেই, কিন্তু এই ব্যবস্থাও টিকিয়ে রাখা যায়নি। আবার সংকট, অনাস্থা, বিরোধ। এই বাড়িটি দেখুন, 2025 সালের 7 ফেব্রুয়ারি নোয়াখালীর বেগমগঞ্জ। সাবেক সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদের এই বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়, চলে লুটপাট, নিচতলায় দেওয়া হয় আগুন। মইনু আহমেদ একসময় অত্যন্ত প্রতাপশালী ব্যক্তি ছিলেন, এখন তিনি বসবাস করেন প্রবাসে। দীর্ঘদিন তিনি দেশে ফেরেন না। এই ব্যক্তি হলেন ফখরুদ্দিন আহমদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন একসময়। এরপর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হয়েছিলেন। তখন ওই সরকারকে বলা হতো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। 1991 সালের পর ফখরুদ্দিন আহমদের তত্ত্বাবধায়ক সরকারই ছিল প্রথম অনির্বাচিত সরকার, যারা নির্ধারিত সময়ে ভোট না দিয়ে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া
দীর্ঘায়িত করেছিলেন। ওই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে গভীর ছায়া ফেলে। কেন ও কিভাবে এই ঘটনার পরম্পরা তৈরি হয়েছিল, চলুন সেই বৃত্তান্ত জেনে আসি। এই ব্যক্তি হলেন KM হাসান। 2003 সালের জুন মাসে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। তার নিয়োগ এমন এক রাজনৈতিক বিতর্কের জন্ম দেয় যা পরে 111 ডেকে আনে। বিরোধীরা তখন অভিযোগ করেছিল যে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে KM হাসানকে প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছে, কারণ তিনি বিএনপি সরকারের পছন্দের মানুষ। এরপরই সংবিধান সংশোধন করা হয়। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর নেওয়ার বয়স 65 থেকে বাড়িয়ে 67 করা হয়। বয়স বাড়ানোর ফলে KM হাসানই হতেন পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। কারণ 1996 সালে সংবিধান সংশোধন করে যখন তত্ত্বাবধায়ক ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়, তখন বলা হয়েছিল সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত সর্বশেষ প্রধান বিচারপতি হবেন প্রধান উপদেষ্টা, আর নির্বাচন করা সহ অন্যান্য কাজের জন্য তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হবে 90 দিন। 1991 সাল থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে, সেসব ভোটে একই দল পরপর দুবার নির্বাচনে জেতেনি কখনো। আবার দলীয় সরকারের অধীনে হওয়া কোনো নির্বাচনেই বিরোধী দল কখনোই ভোটে জিতে ক্ষমতায় আসতে পারেনি। KM হাসানকে নিয়ে বিরোধ চরমে ওঠে। অবশেষে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা বানিয়ে ক্ষমতা হস্তান্তর করে বিএনপি সরকার। 22শে জানুয়ারি সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। 2007 সাল 11ই জানুয়ারি, বৃহস্পতিবার। দিনভর সেদিন রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা, গুজব, গুঞ্জন। সার্বিক পরিস্থিতি থমথমে। রাষ্ট্রপতি ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ সেদিন বিকেলে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি। সেদিন রাতেই ইয়াজউদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব থেকে সরে দাঁড়ান। একই সাথে পদত্যাগ করেন আরও 9 জন উপদেষ্টা। ফখরুদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার দায়িত্বে আসেন। তার নেতৃত্বে গঠিত হয় নতুন তত্ত্বাবধায়ক সরকার, যারা পরবর্তী 2 বছর দেশ পরিচালনা করেন। 111-এর সময় আলোচনা শুরু হয় বিরাজনীতিকরণ নিয়ে। -2 ফর্মুলার টার্গেট হন তখনকার শীর্ষ 2 জন নেতা খালেদা জিয়া ও শেখ হাসিনা। দুজনকেই গ্রেফতার করা হয়। জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের পাশাপাশি 2টি ভবনে বন্দী করে রাখা হয় খালেদা জিয়া ও শেখ হাসিনাকে। যদিও এগুলো যখন বানানো হয়, তখন ধারণাও করা হয়নি এখানে বন্দী থাকতে হবে সাবেক 2 প্রধানমন্ত্রীকে। বহু রাজনীতিবিদ ও ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারেক রহমানকে রিমান্ডে নিয়ে শারীরিক নির্যাতন চালানোর অভিযোগ ওঠে। বিএনপি ও আওয়ামী লীগ 2 দলই ভেঙে ফেলার চেষ্টা চলে। অবশেষে 2008 সালের ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হয়। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। শেখ হাসিনা হন প্রধানমন্ত্রী। এরপর শুরু হয় তার দীর্ঘ শাসন। 15.5 বছর একটানা প্রধানমন্ত্রী থাকেন তিনি। তার শাসনের অন্যতম বৈশিষ্ট্য হয়ে ওঠে স্বৈরতান্ত্রিকতা। 2009 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পরই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। প্রথমে আদালতের আদেশে, এরপর 2011 সালে সংসদে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি বাতিল করে দেওয়া হয়। এরপর 3টি সংসদ নির্বাচন হয়, 2014, 2018, 2024। বিরোধী দলবিহীন ওইসব নির্বাচনে আওয়ামী লীগ বারবার ক্ষমতায় আসে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। দীর্ঘ শাসন ও দমন পীড়নে অতিষ্ঠ হয়ে ওঠে মানুষ। অবশেষে 2024 সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। পরে তা শেখ হাসিনার পতনের এক দফায় রূপ নেয়। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। রওনক জাহান রাজনৈতিক বিজ্ঞানী ও লেখক। এই লেখাটির শিরোনাম গণতন্ত্রের চ্যালেঞ্জ, পুরনো ও নতুন। রওনক জাহান লিখেছেন, 1990 সালে গণতন্ত্রের তৃতীয় ঢেউয়ের ক্লাবে যুক্ত হওয়ার পর থেকে বাংলাদেশের পথচলা মোটেও মসৃণ ছিল না। গণতান্ত্রিক রূপান্তরের প্রথম ধাপ হিসেবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন আমাদের জন্য সবসময় একটি বড় চ্যালেঞ্জ ছিল। বাংলাদেশের সংসদও কখনো কার্যকর জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত হতে পারেনি। বিশ্লেষকরা বলছেন, গণতন্ত্রে ফেরার পর বাংলাদেশে আরও একটি প্রবণতা সৃষ্টি হয়েছে। তা হলো বিরোধীদের দমন পীড়ন এবং প্রতিশোধের রাজনীতি, বিশেষ করে মামলা, হামলা ও ঘরবাড়ি থেকে উচ্ছেদ। প্রতিশোধমূলক রাজনীতির কয়েকটি নমুনা সামনে আনেন বিশ্লেষকরা। যেমন 2004 সালে তখনকার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা। 2010 সালে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি থেকে উচ্ছেদ করা। আবার শেখ হাসিনার পতনের পর 32 নম্বরের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থাপনাটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া। রওনক জাহান লিখেছেন,
90-এর দশকে স্বল্প সময়ের জন্য আমরা ভেবেছিলাম দুটি প্রধান দলের মধ্যে নিয়মিত ক্ষমতার পালাবদল সহ একটি দ্বিদলীয় ব্যবস্থার বিকাশ ঘটতে পারে, কিন্তু রাজনৈতিক দলগুলো সংঘাতপূর্ণ ও বর্জনমূলক পথে হাঁটার সিদ্ধান্ত নেয়। নির্বাচনে পরাজয় মানে শুধু ক্ষমতা হারানো নয়, বরং পরাজিত পক্ষের নেতাকর্মীদের জন্য আইনি হয়রানি, কারাবরণ, সম্পত্তি হারানো, এমনকি প্রাণ হারানোর ঝুঁকিও তৈরি হয়। সেইজ জার্নালসের এই গবেষণা প্রতিবেদনটি দেখুন। শিরোনাম: বাংলাদেশের রাজনৈতিক সংকট বিশ্লেষণ, সীমিত গণতন্ত্র, রাজনীতির ইসলামায়ন এবং বহিঃশক্তির ক্ষমতার রাজনীতি। এই গবেষণায় লেখা হয়েছে, বাংলাদেশে শক্তিশালী গণতান্ত্রিক সংস্কৃতি না থাকার কারণে শুধুমাত্র রূপান্তরমূলক নির্বাচন প্রক্রিয়া প্রতিযোগিতামূলক স্বৈরাচারিতা বাড়িয়েছে। বেসামরিক সরকারের সীমিত বৈধতার অভাবে সহজ হয়েছে ধর্মপন্থীদের উত্থান। এর ফলে রাজনীতিতে ইসলামায়ন বাড়িয়েছে, যা গণতন্ত্রের ওপর প্রভাব ফেলেছে। এছাড়া বাইরের শক্তির প্রভাবও প্রবল হয়েছে। সব মিলিয়ে রাজনৈতিক সংকট এবং ইসলামপন্থীদের প্রভাব বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশে স্থিতিশীলতা এবং গণতন্ত্রের সম্ভাবনা এখনো ম্লান।